जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। आज के स्वामी ब्रह्मानंदेर जन्मतिथि आमरा ताके प्रणाम निवेदन करे शुरू करछि। प्रणाम निवेदन आर कि आमरा तार अन्तकालेर छबिटी हुबहु जतटा सम्भव रिपोर्टेड सेटुकु दिए সেটাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। গঙ্গা জলে গঙ্গা পুজো। এসব কিছু এক সুতোয় বাঁধা। এই শ্রীরামকৃষ্ণ স্বামীজি এবং মহারাজ, রাজা মহারাজ এ থেকে আরম্ভ করে নিবেদিতা এবং তার পরবর্তী প্রজন্ম সব কলমির দল এক সুতোতে বাঁধা। কাজেই একটিকে টানলেই অপরগুলো আপনা থেকেই এসে পড়ে। মূল যাকে আজকাল দিব্যত্রয়ী বলা হয়, আগে বলা হতো না, শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ। 1963 সালে 12ই জানুয়ারি স্বামীজি জন্মগ্রহণ করেন সিমলে, কলকাতা। 1963 সালে সেই বছরই 21শে জানুয়ারি জন্মগ্রহণ করেন সুদূর শিকড়াকুলিন গ্রামে, বসিরহাটের কাছে। সেখানে মাত্র 9 দিনের ব্যবধান দুজনের বয়সের, অথচ দাদা কথাটি এমনিতে তো নরেন এবং রাখাল, কিন্তু তারপরে রাজা ইত্যাদি নানা রকম হয়েছে, তবু দাদা কথাটি আসবে। কেন দাদা? মাত্র 9 দিনের জ্যেষ্ঠ। মনে পড়ে আপনাদের যে স্বামীজি ফিরে এসছেন প্রথমবার পাশ্চাত্যে প্রচার করে বেদান্ত আমি বলবো না, ঠাকুরমা স্বামীজির বাণী প্রচার করে ফিরেছেন অনেক ব্যাপক অর্থে, যেটা অল এমব্রেজিং। তারপরে শিয়ালদা স্টেশনে বজবজে রাত্রিটা রইলেন, কেননা তাকে ধুমধাম করে নিয়ে আসতে হবে। বোধহয় 19শে ফেব্রুয়ারি, তাই কি? 19শে ফেব্রুয়ারি না, কত? 19শে ফেব্রুয়ারি কেউ বলতে পারেন? স্বামীজি কলকাতায় শিয়ালদা স্টেশনে পৌঁছলেন। যাই হোক, ফেব্রুয়ারির কোনো একটি দিন, আমার মনে হচ্ছে যতদূর সম্ভব এটা 19শে ফেব্রুয়ারি। আগে সারা রাত জাহাজের কেবিনে বজবজে মশার কামড়ও খেয়েছিলেন এক গুরুভ্রাতা সহ। যাই হোক, বিশাল শোভাযাত্রা করে যখন তাকে বাগবাজারে নন্দলাল বসু, পশুপতি বসুর সেই প্রাসাদ উপম বাড়িটিতে নিয়ে যাওয়া হলো, স্বামীজি বসলেন, তখন রাজা মহারাজ তাকে মাল্যদান করতে গেছেন এবং প্রণাম করতে গেছেন। সঙ্গে সঙ্গেই স্বামীজি চেয়ারে বসেছিলেন, উঠে দাঁড়িয়ে আগে ওকে বসাও, তিনিও প্রতিপ্রণাম করবেন। কেন তুমি এমন করছো কেন? গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুবৎ গুরুপুত্রেষু, মানে যা গুরু তাই পুত্ররূপে, শ্রীরামকৃষ্ণ তোমাতে। সঙ্গে সঙ্গে রাজা মহারাজও কম যান না, তিনিও পাল্টা করে বলছেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। জ্যেষ্ঠ ভ্রাতা কি না 9 দিনের বড়,
তিনি পিতৃ সমান, কাজে তারও সম্মান প্রাপ্য। ঠাকুর তিনটি দর্শন হয়, আমরা পড়ি লীলা প্রসঙ্গে এবং আরও যেসব আকর গ্রন্থ আছে, তিনটি দর্শন হয় রাজা মহারাজের আবির্ভাবের ওখানে দক্ষিণেশ্বরে আসার আগে। এক, প্রথম পঞ্চবটিতে বসে আছেন, হঠাৎ করে দর্শন হলো যে একটি ছেলে, ঠাকুর প্রার্থনা করেছিলেন যে একদম সত্যগুণী এমন একটি ছেলে আমার সঙ্গে সঙ্গে থাকে, তাহলে পরে আমার খুব সুবিধা হয়, মা এমন একটি ছেলে আমার সঙ্গে কি থাকতে পারে? তো ওই দর্শনে তিনি দেখলেন যে এই বলে রাজা মহারাজকে দেখিয়ে ছেলেটিকে যেন বললেন, এই তোমার, তুমি যাকে চাইছো এই তোমার মানস সন্তান। মানস সন্তান কথাটা নেই এখানে ব্যাখ্যা, যে এই দ্বিতীয়বার দেখলেন তিনি যে মা যেন কোলে একজন সন্তানকে বসিয়ে দিলেন, স্পষ্ট বলে এই তোর ছেলে। সঙ্গে সঙ্গে আগের বার দর্শনের পরে হৃদু বলেছিল, মামা তাহলে তোমার ছেলে হবে। শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন, আমি তো সবাইকে মাতৃবৎ দেখি মেয়েদের, আমার আবার ছেলে হবে কি? তখন উনি আপত্তি করেছিলেন। দ্বিতীয়বার দর্শনের পরে ঠাকুর নিজেই ভয় পেলেন, মা এ কি ব্যাপার, আমার ছেলে এটা কি? আহা, এ তোমার মানস পুত্র। দ্বিতীয়বার দর্শনে। তৃতীয়বার যখন প্রথমবার রাখাল মহারাজ কোন্নগর থেকে গঙ্গা পার হয়ে দক্ষিণেশ্বরে প্রথমবার আসেন, সেটা 1881 সালের মাঝামাঝি কোনো সময়, এবং 1881 সালের মাঝামাঝি কোনো সময়েতেই রাজা মহারাজের বিয়ে দিয়েছিলেন তার পিতা। যাই হোক, সেই সময় ঠাকুর যে দিব্য দর্শনটি হয় সেই দিনই, সেইটি হচ্ছে যে গঙ্গার ওপরে একটি প্রস্ফুটিত পদ্ম, তার ওপরে দুটি দৈব শিশু খেলা করছে। একজনকে চিনলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং, কিন্তু দ্বিতীয় জনকে চিনতে পেলেন না ঠাকুর, একে চেনেন না। সেই দিনই যখন রাজা মহারাজ এসে উপস্থিত, কিন্তু তার মুখাবয়ব তার মনের মধ্যে ছিল, তিনি তখনই বললেন যে আরে এই আমার, একেই আমি দিব্য দর্শনে দেখেছি। এবার আমরা চলে যাচ্ছি দীর্ঘ তার জীবন এবং ধর্ম প্রসঙ্গে আপনাদের এখানে সবাই প্রায় পড়েছেন, দেখেছেন। কোনো রকম আলোচনায় আমি যাচ্ছি না, শুধু বর্ণনা করছি। 1922 সালের 12ই জানুয়ারি, সেদিন স্বামীজির জন্মদিন, তিথি নয়। 1922-এর 12ই জানুয়ারি ভুবনেশ্বর থেকে সুস্থ শরীর রাজা মহারাজ সপার্ষদ বেলুড় মঠে পৌঁছলেন, এবং তিনি সেবার ঠাকুরের জন্মতিথি উৎসব 28শে ফেব্রুয়ারি পড়েছিল 1922-এ। তিনি সেদিন ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দিলেন নির্বাচিত কয়েকজনকে। তার কয়েকদিন বাদেই হঠাৎ করে একদিন সেবককে বলছেন স্বামী বরদানন্দ যে আমি ডাকো সবাইকে, যারা যারা ইচ্ছুক আমি দীক্ষা দেব, আমি ঠাকুরে সমর্পণ করে দেব, যারা যারা কি ত্যাগী কি গৃহী উৎসুক তাদের ডাকো। স্বামী বরদানন্দ নিজের মনে ভাবছেন, এটা রাজা মহারাজের তো স্বধর্ম হিসেবে দেখিনি, তাহলে কি উনি শরীর ছাড়বেন? সেই দিন যে যে ছিল, যেখানে ছিল, যারা উৎসাহী প্রত্যেকে রাখাল মহারাজের থেকে, রাজা মহারাজের থেকে দীক্ষা পেলেন।
22শে মার্চ 1922 এক মনে স্বামীজির যে কৃত, যে তার মাথায় যে আর্কিটেকচারাল কনসেপ্ট, তা দিয়ে যে বেলুড় মঠ নতুন করে উঠবে, যেইটি পরবর্তীকালে বিজ্ঞান স্বামী করলেন, বিজ্ঞানানন্দ, সেইটির স্কেচটা অনেকক্ষণ দেখলেন, দেখে তারপর নির্দেশ দিলেন, দেখো এইটি স্বামীজির ইচ্ছা এবং এটিকে পালন করতেই হবে, তোমরা প্রস্তুতি নাও। বলরাম মন্দিরে সেই দিনই পৌঁছলেন 24 তারিখে, মানে 24শে মার্চ 1922 কলেরায় আক্রান্ত হলেন বলরাম মন্দিরে। কলকাতার তৎকালীন সর্বশ্রেষ্ঠ ডাক্তাররা এসে চিকিৎসা করেছিলেন। 7 দিনের মাথায় উনি আরোগ্য লাভ করলেন, কিন্তু 1918 থেকে, মানে জাস্ট বছর 3-4 আগে থেকে তার যে ডায়াবেটিস ছিল, সেটা একটা ভয়ঙ্কর উগ্র রূপ ধারণ করল এবং তিনি অসম্ভব কষ্ট পেতে শুরু করলেন। সারা শরীরে একটি গাত্রদাহ, মানে জ্বলে যাচ্ছে, আর পিপাসা, জল পিপাসা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবার ওরা দেখতে পাচ্ছেন অবস্থা ভালো নয়, যদিও কলেরা আরোগ্য হয়েছে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক 3 রকম চিকিৎসা শুরু করলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। খুব দ্রুত অবস্থার, মানে কলেরা আরোগ্য হয়েছিল 24 তারিখে, কলেরা অ্যাটাক হলে আমরা যা বর্ণনা পাচ্ছি যে 8-7 দিন আরোগ্য হয়েছিল, তার মানে মার্চের শেষে 31-31-এ উনি আরোগ্য হয়ে, কিন্তু তারপরেই এই অ্যাটাকটি হলো। তিনি কবিরাজ শ্যামাদাস বাচস্পতি এসছেন। তিনি যেমন দেখেন পরীক্ষা ইতি করে, মহারাজ কি কষ্ট, তৎক্ষণাৎ তিনি কপালে বিভূতি আঁকতেন। তো বিভূতি দেখেই ওই দিকে দেখে বলছেন যে, মশাই জানেন, এই যে আপনি কপালে বিভূতি করেছেন, এটা কি চিহ্ন জানেন তো? এটা বলছে যে শিবই সত্য আর সব কিছু অনিত্য। মাস্টারমশাই প্রায়ই দেখতে আসতেন। সেদিন মাস্টারমশাই জিজ্ঞাসা করেছেন, রাখাল মহারাজ খুব কি কষ্ট হচ্ছে অন্য কথার পরে? রাখাল মহারাজ উত্তর দিচ্ছেন, আমার ঠাকুরের সঙ্গে কাটানো প্রত্যেকটি দিন আমার এত আনন্দে কেটেছে যে সে আনন্দের কথা যে মুহূর্তে ভাবি, সমস্ত যন্ত্রণা আমার কোথায় পালিয়ে যায়। এবার আসলো 8ই এপ্রিল। সেই দিন অবস্থা বেশ খারাপ হতে আরম্ভ করলো, সব ভোর থেকেই। বলরামের পরিবারের যারা মহিলারা ছিলেন, তারা ওই অবস্থা দেখে চোখে অশ্রু বর্ষণ করছেন, পারেননি সামলাতে। সঙ্গে সঙ্গে রাজা মহারাজের দৃষ্টি পড়া মাত্র, তোমরা ভয় পাচ্ছ কেন? ভয়ের কি আছে, আমি তোমাদের আশীর্বাদ করছি। এ প্রসঙ্গে আমি হঠাৎ করে মনে পড়ছে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। স্বামী অকুণ্ঠানন্দ, যার পূর্বাশ্রমের নাম ছিল শম্ভু মহারাজ, আমার পরম সৌভাগ্য তার সঙ্গ লাভ হয়েছে, তার স্নেহ পেয়েছি বলরাম মন্দিরেই। তিনি তখন ল সেকশন দেখেন এবং মাঝে মধ্যেই বলরাম মন্দির তখনও অধিগৃহীত হয়নি পুরোটা, কাজেই ওই আইন সংক্রান্ত ব্যাপারে। তো তিনি একদিন খাবার টেবিলে গল্পটি করেছিলেন যে রাজা মহারাজ আমাদের সঙ্গে, আমি তখন শিশু, খেলতুম, কিন্তু আমার পছন্দ না হলে পরেই আবার আমি রাগ করতুম।
তখন রাজা মহারাজ আমাকে কিভাবে ডাকতেন জানেন? তিনি আমাকে আপনি করে বলতেন, যদি আমার প্রায় পিতৃসম বয়স, আমার পিতা সামান্য বড়বর্তী। কিভাবে বলতেন জানেন? শম্ভু। আমি চুপ। ও শম্ভু। তখনও চুপ। তৃতীয়বার, ও শম্ভু, একটু কথা বলো। এরা ছেলেদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে, এই শম্ভু মহারাজ হচ্ছে কৃষ্ণময়ীর ছেলে। কথামৃতে যে পান কৃষ্ণময়ীর বর্ণনা, কৃষ্ণময়ীর উল্লেখ আছে কথামৃতে, ভারী সুন্দর। দেখলাম কৃষ্ণময়ী রূপ নব। তো কি যেন দেখলুম, মাকে দেখলুম ডুরে শাড়ি পরা, কিন্তু কি যেন নাই। হ্যাঁ, কৃষ্ণময়ী রূপ, কিন্তু চাউনিতে যেন জগৎটা নাচছে। এই কৃষ্ণময়ীর একমাত্র পুত্র সন্তান ছিলেন স্বামী অকুণ্ঠানন্দ বা শম্ভু মহারাজ। তো এই যে তাদের সঙ্গে খেলাধুলো, রাজা মহারাজ একদম বালক স্বভাব ছিলেন। শম্ভু, ও শম্ভু বলে আমি খুব গোঁজ ধরে রাগ করে আছি, উত্তর দেয়নি। ও শম্ভু, 3 বার ডাকের পরে আবার উনি মানে নকল করে দেখাচ্ছে, কি আরে এত কি রাগ করতে আছে, আমি নয় একটা ভুল করেছি। রাজা মহারাজ শিশুর মতন তার কাছে ক্ষমা প্রার্থী। এবার শিশু ভুলে গেলেন। তো ওরা অশ্রু বর্ষণ করছেন দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? আমি তোমাদের আশীর্বাদ করছি, আমি তোমাদের এখানে ছিলাম, তোমাদের কোনো চিন্তা নেই। রাত্রি 9টা, আরও অবস্থা খারাপ হচ্ছে। এই সময় ডাক্তার দুর্গাপদ ঘোষ, এলোপ্যাথ, তিনি এসে পরীক্ষা করলেন, দেখে আবার যথারীতি সম্পূর্ণ সচেতন রাজা মহারাজ, পূর্ণ জ্ঞান ছিল দেহত্যাগ পর্যন্ত। কখনো কথা বলছিলেন 2-1টি অস্ফুট, বেশিরভাগই উজ্জ্বল, মুখোজ্জ্বল এবং উজ্জ্বল একটা জ্যোতির্ময় মুখ। চোখ বুজেছিলেন, কিন্তু বোঝা যাচ্ছে হয় ধ্যান করছেন বা কোন অতলে তলিয়ে গেছেন। মাঝে মধ্যে আবার চোখ খুলে কথা বলছিলেন। তো ডক্টর দুর্গাপদ ঘোষ জিজ্ঞেস করেছেন, মহারাজ সব কিছু পরীক্ষার পরে ব্যবস্থা কি করার? তখন প্রায় অন্তিম সময়, 10ই এপ্রিল রাত্রি 9:15 সময় রাজা মহারাজ মহাসমাধি প্রাপ্ত হন। কাজে 8 তারিখে রাত্রির কথা হচ্ছে। মহারাজ কি অসুবিধে আর? মহারাজ বিবেক চূড়ামণি থেকে আচার্য শঙ্করের একটি মাত্র বাক্য দিয়ে তিনি অবস্থাটা বললেন, সহনং সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরোহিতং। আর একটা কথাও বললেন না। মানে তিতিক্ষার লক্ষণ হিসেবে বলা হচ্ছে আচার্য শঙ্করের বিবেক চূড়ামণিতে, যে সর্বপ্রকার দুঃখ কষ্ট কোনো প্রকার প্রতিকারের চেষ্টা না করে সহ্য করো। সহনং সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরোহিতং। এমনকি আমি কি করে এটা রেমেডি করব, আমার কি হলো, কি কষ্ট, এই যে বিলাপ বা এই যে চিন্তা, যে আমি রেমেডিয়াল মেজার কি নেব, এগুলো দুটোকেই পরিত্যাগ করে চিন্তা বিলাপরোহিতং। হঠাৎ করে রাজা মহারাজের চোখ মুখ আবার সেই আরও এমনিতেই জ্যোতির্ময়, তিনি অতি সুপুরুষ ছিলেন। স্বামীজির সঙ্গে একটি ব্যায়ামাগারে তার সঙ্গে পরিচয় এবং আজীবন বন্ধু। কেননা তিনি মামাবাড়ি থেকে পড়তে এসেছিলেন শিকরাকুলিন গ্রাম থেকে রাজা মহারাজ, আর স্বামীজি সিমলে স্ট্রিট তার পৈতৃক নিবাস থেকে, গৌরমোহন মুখার্জি লেন। তো
এবার হঠাৎ করে আরো উজ্জ্বল অবস্থায় মনে হলো গভীর ধ্যানে মগ্ন। আবার তাকালেন, তাকিয়ে তার সেবক পাশেই বসে আছেন সব সাধুরা এবং ভক্তরা। সেবকের হাত ধরে বললেন, ভয় পেও না, ভয়ের কি, তুমি আমার খুব সেবা করেছ, আমি তোমাকে আশীর্বাদ করছি, ঈশ্বরে ডুবে যাও, তোমার ব্রহ্মজ্ঞান হবেই হবে। দুবার উচ্চারণ করলেন, তোমার ব্রহ্মজ্ঞান হবেই হবে, তোমার ব্রহ্মজ্ঞান হবেই হবে। আরও পাশে যারা সেবক সন্ন্যাসীরা ছিলেন তাদেরও ডাকলেন, প্রত্যেককে আশীর্বাদ করলেন। এবং এই সময় তিনি শরৎ মহারাজের খোঁজ করলেন, বলে শরৎ কোথায়? শরৎ মহারাজ রাজা মহারাজের এই সংকটাপন্ন অসুখে তিনি সারা দিন রাজা মহারাজের বলরাম মন্দিরে কাটাতেন, কিন্তু রাত্রিবেলা উদ্বোধনে ফিরে যেতেন। শরৎ মহারাজকে আনার জন্য একজন সন্ন্যাসী তৎক্ষণাৎ ছুটল। আবার তার সমস্ত ওই বলরাম মন্দিরে, যেটি এখন ঠাকুর পুজো হয়, হলঘর, সেইটিতেই রাজা মহারাজের শরীর ত্যাগ হয় এবং তারা সব ঘিরে আছেন, ভক্ত এবং সন্ন্যাসীরা, ত্যাগীরা। আবার চোখ খুলে অপূর্ব মিষ্টিস্বরে বলছেন, ব্রহ্ম সমুদ্রের ওপরে বটপত্রে ভেসে যাচ্ছি, বিশ্বাসরূপ বটপত্রে, ব্রহ্ম সমুদ্রের ওপর দিয়ে বিশ্বাসরূপ বটপত্রে ভেসে চলেছি। বিবেক। এবার শুনুন, আমি প্রধানত আপনাদের যেটা বলছি, আমার নিজের বলার কিছুই নেই, এটি চেতনানন্দ স্বামীর গড লিভড উইথ দেম। আর যেটি ভক্তমালিকা আছে, ভক্তমালিকার থেকে আরও দু একটি নতুন তথ্য এই গড লিভড উইথ দেম, শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্শ্বদের যে জীবনী তিনি লিখেছেন, সেই বইটি আমি থেকে বলছি এখন, এই শেষ দৃশ্যটি। তো তিনি বললেন যে বিবেক, আমার বিবেক, বিবেকানন্দ দাদা, বাবুরামদা, যোগেন, তিনজনই প্রয়াত। যোগেন 98-তে, 99-এ, তিনি বাবুরামদা বিংশ শতাব্দীতে পড়ে, আর স্বামীজি তো জানিনি 1902, 4 জুলাই। প্রত্যেককে তোমরা এসেছ, আমি শ্রীরামকৃষ্ণের চরণ কমল দেখতে পাচ্ছি, আহা কি অপূর্ব। দেখুন, শেষ উচ্চারণেও উনি বলছেন বিবেকানন্দ দাদা। বিবেক, চেতনানন্দ লিখেছেন, বিবেক মাই বিবেক, বিবেকানন্দ দাদা, বাবুরামদা স্বামী প্রেমানন্দ। তারপরে যোগেন তার নাম ধরে, শ্রীরামকৃষ্ণের পদযুগল আমি দেখতে পাচ্ছি। আবার নিঃশব্দে চুপ হয়ে গেলেন, কিন্তু অসম্ভব জ্যোতির্ময় অবয়ব। যত সময় যাচ্ছে, যত সন্নিকট হচ্ছে প্রয়াণকাল, তত উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে যাচ্ছেন। এবার শরৎ মহারাজ এসে পৌঁছেছেন। আবার চোখ খুলে দেখলেন, ভাই শরৎ, কি জানো, আমার ব্রহ্মজ্ঞান এবং বেদান্ত কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তা তুমি তো ব্রহ্মজ্ঞ, তুমি আমাকে বুঝিয়ে বলো।
শরৎ মহারাজ তৎক্ষণাৎ রাজা মহারাজের সামনে নতজানু হয়ে, সে কি মহারাজ কি বলছেন, ইউ আর ফুল অফ দ্যাট নলেজ, আপনি তো সেই ব্রহ্মজ্ঞানের উপর ভাসছেন, সম্পূর্ণ আপনার সে জ্ঞান আয়ত্ত। দ্য মাস্টার গেভ ইউ এভরিথিং, আপনাকে সব কিছু শ্রীরামকৃষ্ণ প্রভু দিয়ে গেছেন। এবার রাজা মহারাজ বলছেন, হ্যাঁ, একমাত্র প্রভুই সত্য, শ্রীরামকৃষ্ণই সত্য, এবং তার লীলাও সত্য, এবং তার লীলাও সত্য। আমি ব্রহ্ম সমুদ্রের প্রায় পাড়ে পৌঁছেছি, আমি খুব নিকটে, সামান্য একটি পাতলা পর্দা যেন আড়াল করে রেখেছে। আমি একটু লেমনেড পান করব বলেই ফিক করে হাসলেন। মহাপুরুষদের কি অদ্ভুত, এদের ঘটনাগুলো শুধু পাঠ করলে আমরা সেই মুহূর্তে বহু তপস্যার ফল লাভ করি। ফিক করে হেসে বললেন, দেখো দেখো কি আশ্চর্য ব্যাপার, এই আমি ব্রহ্ম ব্রহ্ম বলছি, আবার বলছি লেমনেড লেমনেড। এই সময় হঠাৎ করে একটি আলটপকা, যেন আউট অফ কনটেক্সটে একটি কথা বললেন। এটা চেতনানন্দ স্বামী লিখছেন, এটা ভক্ত মালিকাতে বোধহয় দেখিনি, যে ফাদার ইন হেভেন, এই যে স্বর্গস্থ পিতা বা খ্রিস্টিয়ান যে মত, যীশু খ্রিস্টের যে স্বর্গস্থ পিতা, এ ভাবটি চমৎকার। দিস ইজ অ্যান ওয়ান্ডারফুল আইডিয়া। স্বর্গস্থ, ফাদার ইন হেভেন, এটা একটা চমৎকার আইডিয়া। দিস এগেইন ইজ অ্যানাদার পাথ অফ গড। এ পথেও একই রকম ঈশ্বর লাভ করা যায়। এই সময় শারদানন্দ স্বামী বললেন যে, মহারাজ প্রার্থনা, আপনি সামান্য লেমনেড খেয়ে এবার ঘুমোবার চেষ্টা করুন। মহারাজ এবার গম্ভীর স্বরে বলে উঠলেন, আমার মন সম্পূর্ণ ব্রহ্ম সমুদ্রে মিশে আছে, আমি সেই ব্রহ্মময় জগতে আছি, কিছুতেই মন নামাতে পারছি না। ঠিক আছে, কিছুটা লেমনেড ব্রহ্মতেই ঢেলে দাও। আবার একটু হাসলেন। তারপরেই একটু চুপ থেকেই অসাধারণ কথা বলছেন, আহা, একটু একটু তিনি লেমনেড, তার মানে তার পান করার ক্ষমতা তখনও আছে, সম্পূর্ণ সজ্ঞান, শুধু অবস্থাগুলো, আদার ফিজিক্যাল প্যারামিটার্স খারাপ হচ্ছে। একটু পান করে এবার উজ্জ্বল জ্যোতির্ময় শরীর থেকে অস্ফুটে বেরিয়ে আসলো, কিন্তু পরিষ্কার, আহা, ব্রহ্ম ব্রহ্মময়, একমাত্র সত্য, সেই ব্রহ্ম সমুদ্র। যখন এ কথাগুলো বলছেন তখন সমস্ত ঘর উচ্চ আধ্যাত্মিকতায় গমগম করছে, এবং প্রতিটি ব্যক্তি, কি ত্যাগী কি গৃহী, তাদের মন মুহূর্তে যেন এই মৃত্যু বা এই দেহত্যাগের বাতাবরণ ছেড়ে অনির্বচনীয় আনন্দে প্রত্যেকে ভরে উঠেছেন, এবং একটি ধীর স্থির প্রশান্ত আধ্যাত্মিকতা গ্রাস করেছে। এবার বেশ কিছুক্ষণ চুপ থেকে অকস্মাৎ আবার মিষ্টিস্বরে চোখ মেললেন, এবং যেন মনে হচ্ছে তিনি এক দৃষ্টিতে কোনো কিছু দেখছেন। চোখে পলক পড়ছে না,
হঠাৎ করে মুখ দিয়ে তার শেষ অন্তিম বাক্য, অমৃত বাক্যগুলি ঝরে পড়ছে। কি সেটা? রামকৃষ্ণ শশী, পূর্ণ রামকৃষ্ণ শশী, চন্দ্র চাঁদ উদিত হয়েছে। আমি রামকৃষ্ণের কৃষ্ণটি চাই। আমার পায়ে ঘুঙুর পরিয়ে দে। আমি কৃষ্ণের হাত ধরে নাচব। ঝুম ঝুম ঝুম। লিটারেলি তিনি যা বলেছিলেন, যা রেকর্ডেড, সেগুলোকে এরা বলেছেন। কৃষ্ণ কৃষ্ণ, আমার কৃষ্ণ এসেছেন, কি সুন্দর, তোরা দেখতে পাচ্ছিস না? তোদের চোখ নেই। আমার বাল কৃষ্ণ, এ আমার দুঃখের কৃষ্ণ নয়, এবারের খেলা সাঙ্গ হলো। ওই দেখো শিশু কৃষ্ণ আমাকে আদর করছেন, আমি দেখতে পাচ্ছি সেই কমল, মানে পদ্ম, ফুটন্ত পদ্ম, এবং আমাকে ইঙ্গিত করছেন তার সঙ্গে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি যাচ্ছি। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, এই তার শেষ। এর আগে যখন নাকি তিনি ব্রহ্মজ্ঞানের কথা বলছিলেন, তখন বলেছিলেন ওং পরমাত্মনে নমঃ, ওং পরব্রহ্মণে নমঃ। ঠিক এর কিছুক্ষণ আগে। আজকে আমরা নিবেদিতার চিঠি শুরু করছি। প্রথম চিঠি নিবেদিতা জাহাজে, অন দি শিপ। জাহাজটি মাদ্রাজ থেকে কলম্বো যাচ্ছে। কোন জাহাজ লেখা নেই। সারা বুলের ডাকে এবং সিস্টার ক্রিস্টিনের টেলিগ্রাম পেয়ে নিবেদিতা রওনা হয়ে গেছেন। এই পটভূমি। তিনি চিঠিটি লিখছেন যে আমি একটি চমৎকার সুন্দর ছোট কিন্তু স্টেট রুম, তার অর্ধেকটা পেয়েছি মাদ্রাজ থেকে কলম্বো যাওয়া পর্যন্ত পুরোটা। এটা খুব পরিষ্কার নয় নিবেদিতার চিঠিগুলো থেকে, এমনকি তার জীবনী থেকে, যে কি করে এত তাড়াতাড়ি গেলেন। তিনি 8th of অক্টোবর সাডেন টেলিগ্রাম পেয়ে তৎক্ষণাৎ তিনি 2-1 দিনের মধ্যে রওনা হয়ে যান। মানে বোধ হয় 5 কি 6 টেলিগ্রাম পেয়েছিলেন। তো 8 তারিখে দার্জিলিং থেকে রওনা হয়ে কলকাতায় এসে যদি তিনি জাহাজ ধরতেন, তাহলে পরে কিছুতেই তিনি 3 দিনের আগে মাদ্রাজ পৌঁছতে পারেন না। কলকাতা পৌঁছতে 9 তারিখ। যদি ধরে নি সেদিনই জাহাজ ধরেছিলেন, তাহলে পরে ও 12 তারিখের আগে মাদ্রাজ তিনি পৌঁছন না। এবং মাদ্রাজ যদি পোর্ট অফ কল হয়, এবং হয়েছিল, তার মানে নিবেদিতা মোস্ট লাইকলি হাওড়া থেকে ট্রেনে মাদ্রাজ এসেছিলেন। এটাতে সম্ভব যে 9 তারিখে যদি ট্রেন ধরেন, তাহলে পরে তিনি 11 তারিখে পৌঁছেছিলেন এবং 12 তারিখে চিঠিটি লেখা হচ্ছে, 12th October 1910, and this is more likely. তারপর বলছেন সকালবেলা প্রচুর চিঠি লিখেছি এবং সেগুলো আমি কলম্বোতে পোস্ট করব। কাকে চিঠি লিখছেন জানা নেই, টু আননোন, কিন্তু মনে হচ্ছে তিনি একজন বিদেশি বা বিদেশিনী, কারণ তিনি বলছেন আই উইশ ইউ গুড ওয়েদার অ্যান্ড গুড লাক অ্যাট ফালুট। মানে তিনি কলকাতা থেকে পৌঁছে ফালুটে দর্শন। ফালুট হচ্ছে আপনার নেক্সট হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল। এটা একটা হিমালয়ান রেঞ্জেরই একটা অংশ। এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, বর্ডারিং সিকিম, একদম বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল। দার্জিলিং থেকে যেতে হয়, প্রথমে পড়ে সান্ডাকফু, দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল,
হিমালয়া, আর তারপরে হচ্ছে ফালুট। কাজে মনে হচ্ছে একজন বিদেশি বা বিদেশিনীকে লেখা। তারপরেই লিখছেন, আমি বুঝতে পারি না ক্রিস্টিন কি করে খ্রিশ্চান মিশনারিদের সহ্য করে, আমি তো বাপু পারি না ওদের সহ্য করতে। তারপরে এই নিবেদিতার ইংরেজিটিতে বলছি, প্রথম বাংলা করে দিচ্ছি। দ্য ক্লাভেন হুফ অফ ফ্রিডম that appears to sip from their lips in every sentence they utter invite only hard glances and harder tones from me. তাদের এই যে দ্বিচারিতা, স্বাধীনতার ব্যাপারে তারা প্রতি মুহূর্তে দ্বিচারিতা করেন। ভারতবর্ষের জন্য একরকম স্বাধীনতা তারা কল্পনা করেন, তাদের এইটুকু পর্যন্ত অধিকার, তার বেশি নয়, আর নিজেদের জন্য স্বাধীনতার আরেকটি পূর্ণ স্বাধীনতা। তাতেই নিবেদিতা তো একটু লিটারারি দ্য ক্লাভেন হুপ অফ ফ্রিডম এটা ব্যবহার করছেন। আমার মনে হয় এদের মধ্যে, আর তাতে করে আমার থেকে প্রথমে তো কড়া দৃষ্টিতে আমি তাদের দিকে রোষ কষায়িত নয়নে তাকাই, তারপরে আমার কণ্ঠস্বর যথারীতি উচ্চ হয়ে যায়, মানে বকাবকি করি, ভদ্রতা বজায় রেখে নিবেদিতার অনুমানে। কিন্তু কতটা ভদ্রতা সেটা ওরা বুঝতে পারেন, রেসিপিয়েন্ট যারা, সেই মিশনারিরা। এদের মধ্যে একজন অ্যামি উইলসন কারমাইকেল, ইনি একজন মোটামুটি নামকরা দক্ষিণ ভারতে প্রচুর প্রোটেস্ট্যান্ট নান প্রচুর কাজ করেছিলেন। যাই হোক, নিবেদিতার একেবারেই পছন্দ করেননি। তারপরে সেই বিদেশি বা বিদেশিনীকে লিখছেন, আমার খুব ইচ্ছে তুমি দক্ষিণ ভারত একবার ভ্রমণ করো, আমার বেশ লাগে, এখানে অনেক কিছু দেখার আছে। দ্বিতীয় চিঠি, 14th of October 1910। এই চিঠিটি লেখা জোসেফিন ম্যাকলাউডকে ফ্রম কলম্বো, জাহাজে ওঠেননি তখন। চিঠি লিখছেন, নিবেদিতা সবচেয়ে মন খুলে, হৃদয় খুলে কথা বলতেন কার সঙ্গে? ম্যাকলাউডের সঙ্গে। তো তিনি লিখছেন, ও ইউম, তুমি দয়া করে কোনো একজন গণক ঠাকুরকে ধরো, যাতে করে তিনি বলেন যে এই কি আমার ভারতবর্ষ থেকে শেষ যাত্রা, আর কি আমি কোনো দিন ফিরতে পারবো না? আরও তুমি জিজ্ঞাসা করো তাকে যে আমি কি আর কোনো দিন বার্ন বা ডক্টর জগদীশ বোসকে দেখতে পাবো না, তার সঙ্গে কাজ করার সুযোগ কি হবে না? কি গভীর অপত্য স্নেহ! এর আগের চিঠিতেও আমরা দেখে নিয়েছি। তো এখানটায় লিখছেন, এখানে সাইকিক শব্দটা ব্যবহার করেছেন, মানে কাইন্ড অফ অ্যাস্ট্রোলজার। সাইকিক হচ্ছে যারা নাকি একটু ভবিষ্যৎবাণী টানি করতে পারেন। তৎকালীন যুগে খুব প্রচারিত ছিল, এখন এ শব্দটা খুব একটা ব্যবহার হয় না, এ নিয়ে মাথাও ঘামায় না লোকে। তো তুমি একটু জানো, ক্রিস্টিন টেলিগ্রাম করেছে, you are awaited here, Sarah accepts। আমরা বুঝতে পারলাম যে সেইন্ট সারা একই ব্যক্তি। তখন সারা চ্যাপম্যান বুল অসম্ভব রকম ভুগছেন অসুখে, কখনো ভালো কখনো খারাপ, এই তার অন্তকালের পীড়া। তিনি, সারা আমাকে, she needed me to come to her and I shall replace Christine, and Christine will come back to India only after I reach there at Boston at Mrs. Olibull's place, মানে সারা চ্যাপম্যান বুলের বাড়িতে। আমি আগামী 16ই অক্টোবর নর্থ জার্মানির ডারফ্লিঞ্জার নামে জাহাজে উঠব, নেপলস পর্যন্ত ওই জাহাজে যাব, নেপলসে আমি জাহাজ পাল্টাবো, তারপরে কুনার্ড লাইনের কার্পেথিয়া জাহাজে আমি নিউ ইয়র্ক পৌঁছব 16ই নভেম্বর।
কাজেই আই অট টু রিচ সেন্ট সারা। আর একদিন মনে লাগে, কয়েক ঘন্টা লাগে তো বস্টন। আমি 17ই নভেম্বর 1910 আমি সারা চ্যাপম্যান বুলের কাছে পৌঁছে যাব। আর ও ইউম সিজ অফ সরোজ, দুঃখের সমুদ্রে ভাসছি, আমাদের কি এটা শেষ নেই? অ্যান্ড ওয়ান ইজ সো মাচ অ্যাটাচ টু, আর আমাদের এত আকর্ষণ এক ব্যক্তির প্রতি। এখানে নিবেদিতা শুধু যে ব্যক্তির প্রতি আকর্ষণেই গিয়েছিলেন এটা নয়, যাই হোক চিঠিতে আমরা পাব। আমি তারপরেই পেজেস মিসিং, তারপরে লিখছেন she was lovely when I heard of her last without any danger, so I am not hopeless about her recovery, yet তোমরা do pray for Sarah, তোমরা দয়া করে সারার জন্য প্রার্থনা করো। ইউম ডিয়ার, কি জানো, we may fret and rebel, আমরা অনেক ছটফট করতে পারি, না এটা করব না, বিদ্রোহ করতে পারি, মানে নানা রকমভাবে অপছন্দ করতে পারি, কিন্তু what would our life be worth had there been no such obstacles to bring out our life properly? আরে আমাদের জীবনে যদি এই বাধাগুলি না থাকতো, এই কষ্টগুলো না থাকতো, এই সংগ্রাম না থাকতো, তাহলে আমাদের জীবন উজ্জ্বলতর হতো কি করে? নিজেই আবার বুঝছেন। যাই হোক, সোয়ামসি মানে স্বামী সদানন্দ কিছুমাত্র জানেন না, হঠাৎ করে ঘটেছে। আর আমি তো সোজা দার্জিলিং থেকে রওনা হয়েছি, আর আমি বলে দিয়েছি 17 নম্বর বোসপাড়া লেনে যে ওরা যাতে কোনোভাবে খবরটি ওকে না জানায়, চেপে রাখে। আর ইউম, তুমি দয়া করে উইদাউট এনি রেফারেন্স টু মাই অ্যাবসেন্স রাইট এ লেটার টু সোয়ামসি, স্বামী সদানন্দকে লেখো, যাতে করে স্বামী সদানন্দ খুব খুশি হবেন, এনকোয়ারিং অ্যাবাউট হিজ হেলথ। আর আমি চাই না যে ক্রিস্টিন 17 নম্বর বোসপাড়া লেনে পৌঁছবার আগে সোয়ামসি আমার ভারত ত্যাগের কথা জানতে পারে। আমাকে যদি কলম্বো থেকে নিউ ইয়র্কের মধ্যে তুমি যখন চিঠি লিখবে বা আমাকে টেলিগ্রাম পাঠাবে, অলওয়েজ আমাকে অ্যাড্রেস করবে মিসেস মার্গট, আই এম ট্রাভেলিং ইনকগনিটো, আমি ছদ্মবেশে এবার যাত্রা করছি। কেন ছদ্মবেশ নিয়েছিলেন আমরা পরের চিঠিতে জানব। আমি ছদ্মবেশে এবার যাত্রা করছি এবং আমি তোমার সেকুলার ড্রেসগুলি ব্যবহার করছি, মানে তোমার যে পোশাকগুলো আমাকে দিয়েছ, কিছু পুরনো পোশাকও নিবেদিতা চেয়ে নিতেন, ইউমের সঙ্গে কোনো কুণ্ঠা ছিল না, সেই পোশাকগুলো পরেই আমি যাচ্ছি। কাজেই এখানে আমাকে সবাই মিসেস থেটা মার্গট বলে চেনেন, তুমি আমাকে এ নামেই সম্বোধন করো। আর তুমি পারলে একটি চিঠি সোয়ামসিকে লিখো। দ্য নেক্সট লেটার is again 14th of October 1910 to Mrs. S.K. Radcliffe, সেই বিখ্যাত অ্যাসিস্ট্যান্ট এডিটর স্টেটসম্যানে যিনি ছিলেন, অসম্ভব ভারত প্রেমিক, নিবেদিতা অনুরাগী, তাদের হার্দ সম্পর্ক, বন্ধুত্ব, এবং তারই সৌজন্যে স্টেটসম্যানের মতো সাম্রাজ্যবাদী কাগজে ভারতের অনুকূলে, জাতীয়তাবাদের অনুকূলে বহু লেখা ছাপানো হয়েছে। আলটিমেটলি স্টেটসম্যানে থাকতে পারেননি, তাকে চাকরি ত্যাগ করে ইংল্যান্ডে ফিরে যেতে হয়। তার স্ত্রী, এরা প্রতি রোববার সাইকেলে করে চৌরঙ্গি থেকে
ওই 17 বোসপাড়া লেন বাগবাজারে চলে আসতেন, ব্রেকফাস্ট করে নিবেদিতার সঙ্গে সকালবেলাটি কাটিয়ে ফিরতেন। Dear Katie, this is my most official communication to you, as usual, under the cover of which we shall talk so many things. মানে এটা কেন? Due to the innocence of your name and your new address. ইংরেজ গোয়েন্দারা ভারতবর্ষে প্রতিটি নিবেদিতার চিঠির ওপরে সেন্সরশিপটা লাগিয়ে রেখেছে, যে কোনো সময়ই করবে। এবং এখানেও ওইটাকে কাটাবার জন্য ও চিঠিটা লিখছে এসকে র্যাডক্লিফকে লেখা চিঠি দেখবে, কিন্তু মিসেস র্যাডক্লিফ অন্য ঠিকানায়, নতুন ঠিকানায় এটা দেখবে না। কাজেই ওইটা কাটাবার জন্য বলে ইট ইজ মাই অফিসিয়াল কমিউনিকেশন, এবং এটা 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 সেন্সার্ড হবে না। কাজেই আমরা অনেক কথা বলতে পারবো। ইউ মে হ্যাভ হার্ড of Sarah's call for me. অলরেডি তুমি হয়তো শুনেছ যে সারা বুল আমাকে ডেকে পাঠিয়েছেন, এবং I shall have to go to Boston to her house, স্টুডিও হাউস, এবং সেখানে আমি সারার দায়িত্ব নেওয়া মাত্রই ক্রিস্টিন চলে আসবে ভারতে রওনা হয়ে, কেননা স্কুল এবং এটা সামলাতে হবে 17 নম্বর বোসপাড়া লেনের কাজ। আর তুমি দয়া করে আমাদের জন্য প্রার্থনা করো, প্রথমে সারার জন্য প্রার্থনা করো। যদি সারার কিছু হয়, নিবেদিতা ওয়াজ টেরিবলি ডিপেন্ডেন্ট মেটেরিয়ালি অ্যান্ড মরালি আপন সারা চ্যাপম্যান বুল। কতভাবে নির্ভরতা নিবেদিতার, তিনি চলে গেলে নিবেদিতা ভাবতে পারেন না। কাজে ওই জন্য মানুষই একটা আর্তনাদ ওঠে। তারপর বলছেন যে তোমরা প্রার্থনা করো, আমি জানি তুমি প্রার্থনা করবে, আর আমাদের সবার জন্য প্রার্থনা করো। শোনো, শুধুমাত্র সারা বুলের জন্যই আমি আমেরিকায় যাচ্ছি এটি নয়। দেয়ার ইজ ইয়েট অ্যানাদার সার্কামস্ট্যান্সেস অন দ্য ইন্ডিয়ান সাইড দ্যাট প্রম্পটেড মি টু মুভ আউট অফ ইন্ডিয়া at the earliest. এটা আমরা জানতাম না, এই চিঠি থেকেই আমরা জানি। It was a lovely little plan hatched by someone higher up in the English bureaucrats. মানে ওই ইংরেজ শাসনের মধ্যেই ওপর মহলে নিবেদিতার অনুরাগী দু একজন ছিলেন, তাদের মধ্যে কেউ একটি বুদ্ধি দিয়েছিলেন, তুমি অবিলম্বে, হার্ডিঞ্জ নতুন গভর্নর জেনারেল আসছেন, মিন্টোকে তো অনেকটা ম্যানেজ করেছেন, কেননা লেডি মিন্টো নিজের থেকে 17 নম্বর বোসপাড়ায় এসছিলেন, আপনাদের এই চিঠি আলোচনা হয়েছে। কিন্তু হার্ডিঞ্জ কিন্তু সাংঘাতিক লোক, আসা মাত্র ভারতবর্ষে মানে তিনি অত্যাচারের চূড়ান্ত করবেন। কাজেই তুমি এক্ষুনি পারলে বেরিয়ে যাও, তোমার উপরে কোপ পড়তে পারে। এই প্ল্যানটা আবার ওই ইংরেজ ব্যুরোক্র্যাট মহলের উচ্চ মহলেই এটা ওরা করে জানিয়েছে, এবং উই আন্ডারস্টুড দ্যাট আই মাস্ট কুইট ইন্ডিয়া ইমিডিয়েটলি। তার মানে দুটো কারণ ছিল। আচ্ছা, আই এম ট্রাভেলিং, আবার ওকে লিখলেন, আই এম ট্রাভেলিং ইনকগনিটো অ্যাজ মিসেস থেটা মার্গট, and I have become habituated with my new signature. আরে বাবা, পাসপোর্ট নতুন, সিগনেচারগুলো তো নতুন করতে হবে। মিসেস থেটা মার্গট ছিলেন মার্গারেট নোবেল, হ্যাঁ, কাউকে নোবেল লিখতেন, কাউকে নিবেদিতা রামকৃষ্ণ বিবেকানন্দ, কিন্তু এখানে তো নেই। আচ্ছা, তো বলে আমি অভ্যস্ত হয়ে গেছি। কি জানো, কয়েকদিন আগে ম্যাক্স নামে এক ইংরেজ ভদ্রলোকের লেখা একটি দীর্ঘ প্রবন্ধ পড়ছিলাম হার্ডিঞ্জের ওপরে। তুমি হয়তো জানো যে হার্ডিঞ্জ আমাদের নতুন ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল অব ইন্ডিয়া হয়ে আসছে এই নভেম্বরের পর থেকেই, মিন্টো চলে যাবার পরে।
এবং আমি আশঙ্কা করি অত্যাচারের বন্যা বয়ে যাবে ভারতবর্ষে। এবং মিন্টো, এবার আমি ওর ইংরেজিটাই বলছি, মিন্টো, in spite of all the catastrophes that have happened under him, has been an angel compared to Hardinge. Even now the press is gagged. খবরের কাগজগুলো প্রায় কণ্ঠরোধ করেছে, তাদের ইচ্ছে মতো খবর দিতে পারে না। দেশে কি অ্যাজিটেশন হচ্ছে, খবর দিতে পারছে না। And moreover, whatever is said and argued in the courts of law as defense or as the plaintiff, অভিযোগকারী বা অভিযুক্ত, এদের যে ডিফেন্সে কথাবার্তা হচ্ছে তা থেকে অনেক কিছু বেরিয়ে আসে, অত্যাচার কত দূর চলছে। সেই প্রেস কোর্ট অফ ল থেকে সেই একটা কোর্টের যে প্রসিডিংস, নাইদার দ্যাট ইজ রেকর্ডেড অ্যান্ড নট টু স্পিক অফ বিং রিপোর্টেড, আর খবরের কাগজে তো সেটা আসেই না। কাজেই কোনো আশা নেই ভারতবর্ষের আপাতত কোনো। তবে আন্ডারগ্রাউন্ড ফোর্সেস আর গ্যাদারিং স্ট্রেংথ, বিপ্লবীরা যারা তলায় তলায় তারা শক্তি সংগ্রহ করছে এবং এই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য তারা চেষ্টা করছে। বাট হোয়াট আর দে, হোয়াট ইজ দেয়ার স্ট্রেংথ বিফোর দ্য মাইটি ব্রিটিশ এম্পায়ার? এই শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এই বিপ্লবীদের তো ছেলে মানুষ মনে হচ্ছে তাদের যুদ্ধ প্রচেষ্টা, এর দ্বারা কি হবে? হ্যাঁ, তারপরে নিবেদিতা বলছে কি মনে হচ্ছে জানো, এই বিপ্লবীরা যেন এক পাল মেষ আর একদল নেকড়ের মুখে এদের ছেড়ে দেওয়া হয়েছে। এ তো অসম যুদ্ধ। কিন্তু yet the arsenal of God is great, কিন্তু ঈশ্বরের বিধান সেটা তো সর্বোচ্চ। তিনি যদি চান এক মুহূর্তে তিনি ঘটনা পাল্টে দিতে পারেন। সো উইদিন অ্যান আওয়ার দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন ইন্ডিয়া মাইট ড্রাস্টিক্যালি চেঞ্জ। আর তাছাড়া আমরা যারা ভারতবর্ষের জাতীয় স্বাধীনতার জন্য উদ্বিগ্ন এবং খুশি হই, তারা সর্বদাই যুদ্ধে হেরে গেছি ভেবে কখনো চলবে না। যুদ্ধে জিতব এ ভাবনা নিয়েই বিপ্লবীরা এগিয়ে চলে, কর্মীরা এগিয়ে চলে, আমাদেরও সেভাবেই এগিয়ে চলতে হবে। আর শেষ কথা যে দেখো, প্রচণ্ড উত্তেজনার আবহে, স্বাদেশিকতার প্রচণ্ড উন্মাদনায় অতি সাধারণ ব্যক্তিও অকস্মাৎ মনে হয় যেন এক অসাধারণ ব্যক্তি, সে যেন সাহসে ঝলমল করে ওঠে। কিন্তু তখন নেতা এবং কর্মী, তখন সেনাপতি এবং সাধারণ সৈন্যদের মধ্যে তফাৎ যেন মুছে যায়। কিন্তু যে মুহূর্তে নেতা অপসৃত হয়, সেই মুহূর্তেই এই সমস্ত কিছু ভাঙা ডালের টুকরোর মতো ভেঙে পড়ে, এই উৎসাহ মিইয়ে পড়ে। ইংরেজিটা ভারী সুন্দর লিখেছিলেন নিবেদিতা, ব্যবহার করছেন, in the one looms large in the haze of enthusiasm when distinction between master and disciples, general and lieutenants seem to be absent. But when the master is away, taken away, and the enthusiasm dies down a little,
then this movement proves to be a broken reed. কতটা দূরদৃষ্টি সম্পন্ন। তিনি শুধু বিপ্লব করেছিলেন বা ইয়ে করেছিলেন তা নয়, সমর্থনে এইগুলোকে বলছেন। তুমি অবশ্য দেমসেলভসদের কাছে চিঠি লিখবে। দেমসেলভস মানে আবার ওদের সেন্সার বাঁচাবার জন্য, মানে ডক্টর জগদীশ বোস এবং তারা অকস্মাৎ হতচকিত হয়ে গেছে আমি দুম করে চলে আসাতে। অল রাউন্ড কোলাবোরেশন চলছিল আমাদের একাধিক বৈজ্ঞানিক কাজে, সেগুলো তো হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আর মিস্টার র্যাডক্লিফ এবং ডিয়ার কেইট, তুমি দুজনেই অনুরোধ করেছিলে আমাকে গত মে এবং জুন মাসে আমি যে কেদারনাথ এবং বদ্রীনারায়ণে যে তীর্থ ভ্রমণে গিয়েছিলাম তার উপরে ডায়েরি রাখতে, তা আমি রেখেছি। সেই ডায়েরি আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের। দয়া করে তোমার পড়ার পরে, যদি তোমার পড়ার ইচ্ছে থাকে, ইফ ইউ কেয়ার টু রিড ইট নাও। সবসময় ওর একটু ব্যঙ্গাত্মক, শ্লেষাত্মক নিবেদিতার এবং মজা। তালে পরে এটা আমার বোন, ছোট বোন মে উইলসনকে পাঠিও। তার ঠিকানা 5 অ্যাশগ্রাভ, ব্র্যাডফোর্ডস, ইয়র্কস। এখানে আমি আজকে আর এগোচ্ছি না, চিঠি আমি শেষ করছি। শুধু এইখানে একটি অসঙ্গতি আমার চোখে পড়েছে, যেটা এখনো পর্যন্ত সবচেয়ে প্রামাণ্য তথ্যবহুল লেখা সেইন্ট সারা বা সারা চ্যাপম্যান বুলের জীবনী হিসেবে প্রবুদ্ধ প্রাণাজির দ্য লাইফ অফ সারা চ্যাপম্যান বুল, দি আমেরিকান মাদার অফ স্বামী বিবেকানন্দ। এইটি বেশ প্রামাণ্য এবং অসাধারণ খেটে লেখা, অনেক তথ্য নিয়ে। কিন্তু এই চিঠিটার পরিপ্রেক্ষিতে আমাকে বলতেই হচ্ছে দুটো জায়গায় অসঙ্গতি আছে ওই বইতে। ওই যেটা লিখেছেন যে শি ওয়াজ লাভলি হোয়েন আই হার্ড হার ফার্স্ট, উইদাউট এনি ডেঞ্জার, বাট সো আই এম নট হোপলেস। এটাকে উনি দেখিয়েছেন যে স্টুডিও হাউস বস্টন ম্যাসাচুসেটস থেকে নিবেদিতা পৌঁছে গিয়ে লিখেছেন, তা নয়। এই চিঠি থেকে প্রমাণ হচ্ছে এটা তার আগের। আর 2 নম্বর হচ্ছে নিবেদিতার মায়ের মৃত্যু ওখানে কোনো কারণে এটা হয়ে গেছে যে উইম্বলডন ইংল্যান্ডের, তা নয়। আপনারা এখানে যারাই এই ক্লাস ধারাবাহিকগুলো ফলো করছেন তা জানেন যে তার মায়ের মৃত্যু হয়েছিল এগেইন ব্র্যাডফোর্ড, ইয়র্কশায়ার, ইংল্যান্ড। সেটা লন্ডন থেকে প্রায় 350 কিলোমিটার দূরে নর্থ ওয়েস্টে ছিল। আপনাদের সবাইকে প্রণাম।